Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 23। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো একবার দেখতে থাকো। আচ্ছা, এক সেকেন্ড, চলো। তো 23 নাম্বার সেট আজকে হচ্ছে এবং আমাদের জানুয়ারি মাসের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ এক ঝলক এখানে দেখে রাখো। এখানে আমার ক্লাস সকাল 8:30 থেকে তোমরা পাচ্ছ এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করবে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন অ্যান্ড লিঙ্ক তোমরা যথাসময়ে পাবে। পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাপ আছে, TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে এবং সেখানে পেড কোর্স চলছে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক, তোমরা সেটা নিতে পারো। আচ্ছা বলো, প্রথম প্রশ্ন, কোন বস্তুর ওজন কি হতে পারে? প্রথম প্রশ্ন ওজন দিয়ে। ওজন মানে কি? ফিজিক্সে কিন্তু ওজন আর ভর দুটো জিনিস কিন্তু আলাদা। আমরা চলতি ভাষায় যে ওজন বলি সেটা কিন্তু ফিজিক্সে যদি আসো পদার্থবিদ্যায়, ওখানে ওজন মানে ওয়েট, তাই তো? ওজন মানে ওয়েট, ওয়েট মানে হচ্ছে এটা বল, তাই তো? এটা মানে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ মানে এম ইন্টু জি। এটা কিন্তু মনে রাখতে হবে, W ইকুয়াল টু এম ইন্টু জি, এই হচ্ছে সূত্র। এবং সেই জায়গায় কেন্দ্র করে আমরা যদি দেখি কোনো বস্তুর ওজন 1 কেজি হতে পারে, তো ওজনের একক কি? একক কি হবে? সিজিএস একক কি হবে? সিজিএস একক হয়ে যাবে ডাইন এবং এসআই একক হবে নিউটন। তাহলে প্রথম যে অপশনটা আছে ওজনের সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন, তাহলে এটা কেজি কিসের একক? কেজি হচ্ছে ভরের একক, ভরের একক। ওজন 1 কেজি হতে পারে? পারে না। শূন্য হতে পারে? শূন্য হতে পারে না, উপরে কোনোটি ঠিক নয়। তাহলে দেখো এখানে ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি, বস্তুর ভর, এটা কিন্তু শূন্য হবে না কখনোই, তাই তো? বস্তুর ভর মানে পুরো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর ভর বলা হয়। তো সেই রেসপেক্টে আমরা যদি বলি এটা শূন্য হবে না, কিন্তু এই যে অভিকর্ষজ ত্বরণ এটা কিন্তু জিরো হতে পারে। কখন কখন জিরো হয়? পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে যদি বলো অভিকর্ষজ ত্বরণ শূন্য হবে, তাহলে শূন্য হতে পারে, শূন্য হতে পারে না এটা বলা যায় না। শূন্য হবে পৃথিবীর কেন্দ্রে, মহাশূন্যে, এগুলো জায়গায় ওজন শূন্য হতে পারে, অর্থাৎ জিটা তখন শূন্য। প্রবাহীর ঘর্ষণ হলো কি? পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা এগুলির কোনোটি নয়। প্রবাহীর ঘর্ষণ বলতে কি বোঝায়? কোন প্রবাহী বলতে আগে কি বোঝায় সেটা বলো। প্রবাহী বলতে কি বলতে পারি? প্রবাহী বলতে এটা মানে বোঝাচ্ছে তরল এবং গ্যাসের কথা, যেটা প্রবাহ হতে পারে, তরল প্রবাহ হতে পারে। তো তোমার একটা টেবিলে বা একটা মেঝেতে একটু জল ফেলে দাও, 1 গ্লাস, দেখবে যে জায়গায় তোমার ধীরে ধীরে জল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, একটু নিচু অঞ্চল দিকে চলে যাচ্ছে, উচ্চতা অনুযায়ী যেটা ঢালু সেদিকে কিন্তু জলটা চলে যাবে। যাওয়ার পথে কিন্তু বিভিন্ন তরল আবার বিভিন্ন রকম ধর্ম দেখাবে। জল যতটা স্পিডে যাবে, সেখানে যদি মধু রাখা হয়, মধু ঢেলে দেওয়া হয়, তার স্পিডটা কম হবে। এর কারণটা হচ্ছে প্রবাহীর যে বাধা বল, চলার পথে যে বাধাটা অনুভব করে সেটাকে ভিসকোসিটি বা সান্দ্রতা বলে। ঘর্ষণটাকে বলা হয় সান্দ্রতা। সান্দ্রতার একক কি? একক হচ্ছে পয়েস, ব্যবহারিক একক পয়েস। পৃষ্ঠটান এটাও কিন্তু তরলের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন মানে সন্ধান প্রক্রিয়া, অর্থাৎ কোহল সন্ধান প্রক্রিয়া ব্যবহার করে রাইবোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া স্থিত উৎসেচক, সাইটোপ্লাজমে স্থিত উৎসেচক। অপশন যেগুলো আছে সঠিক উত্তর আমরা দেখব। অপশন ডি
সাইটোপ্লাজম স্থিত উৎসেচক যেটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন ঘটাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় এটা অবস্থিত কোথায়, কোন শহরে? দা হেগ, নেদারল্যান্ডের একটা শহর, নেদারল্যান্ড একটা দেশ, তাই তো, নেদারল্যান্ড এই দেশের একটা শহর রয়েছে দা হেগ। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, তো দা হেগ শহরে আছে আন্তর্জাতিক বিচারালয়। দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে? সঠিক উত্তর হবে 69 নম্বর সংবিধান সংশোধনী 69। এটা কত সালে হয়েছিল? 69তম সংবিধান সংশোধনীটা হয়েছিল 1992 সালে। কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ট্যাকোমিটার, অ্যানিমোমিটার। তাহলে এই জায়গায় আমরা সঠিক উত্তর কি পাবো? এটা হয়ে যাবে হাইড্রোমিটার। এটা হচ্ছে বাতাসের, কোশ্চেনটা এসেছিল কিছুদিন আগে পরীক্ষায়, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র বা আর্দ্রতা পরিমাপক যন্ত্র। অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র। সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? বলো, সমুদ্রের জলে কোন লবণ আমরা পাবো? সমুদ্রের জলে বিভিন্ন রকম ম্যাগনেসিয়ামের লবণ থাকে, সোডিয়ামের লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ যেটা বলছি সেটাই তো NaCl। NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, এটাই কিন্তু আমাদের খাদ্য লবণ। যদি প্রশ্ন আসে যে খাদ্য লবণের সংকেত কি, বলবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী কোশ্চেন হচ্ছে লুনার কস্টিক কাকে বলা হয়? লুনার কস্টিক কাকে বলা হয়? সিলভার নাইট্রেট, সিলভার সালফেট, সিলভার অক্সাইড, কোনটি নয়। তো এটা হচ্ছে সিলভার নাইট্রেট। সংকেত কি? সিলভার মানে Ag, নাইট্রেট NO3, AgNO3, এটাকে বলা হয় লুনার কস্টিক। অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন সর্বপ্রথম প্রকাশিত হয় কোন সালে? 1772, 74, 76 নাকি 78? বলো সঠিক উত্তর কি হবে? সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো। যারা কানেক্ট হয়ে আছো অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে। এই কোশ্চেন এবং তার সঙ্গে আলোচনা এগুলো কিন্তু জরুরি আছে। অপশন সি, 1776 সালে অর্থবিদ্যার জনক বলা হয় রাষ্ট্র অর্থবিদ্যা, যেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তিনি এই বইটি প্রকাশ করেন। প্রকাশককে কে লিখেছিলেন? অ্যাডাম স্মিথ। নিচের রাশিগুলির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি নয়? কোন রাশির কোন রকম মাত্রা নেই? একক কিন্তু বলা হয়নি, মাত্রা বা ডাইমেনশনাল কনসেপ্ট যদি আমরা দেখি এখানে। আসুন, সকলে কিন্তু সায়েন্স গুলো খুব ভালো করে করবে। সবাইকে যে কারণে বলতে আসলাম, সায়েন্স ভালো করে করবে। KPSI, প্রিলিমস সব জায়গায় কিন্তু সায়েন্স খুব আসছে, স্যারও ভালো পড়াচ্ছেন। আর আমাদের ব্যাচে কিন্তু জয়েন হতে ভুলুন, নতুন ফাউন্ডেশন স্টার্ট হয়েছে। আর এসআইদের জন্য আমাদের ডেসক্রিপটিভ ব্যাচও আসবে। আর স্যার মাইক এবার থেকে একটু উপরে লাগাবেন। আগের দিন অনেকে বলেছে স্যার সাউন্ড শুনতে পাই না। আচ্ছা আচ্ছা, একটু উপরে, বাস বাস। ওকে, তাহলে সায়েন্সের কোশ্চেন আমরা যা করিয়েছি, তোমরা যদি প্রশ্নটা দেখো কতটা কমন এসছে। পাশাপাশি এটা মিক্সড ক্লাস, মিক্সড কোশ্চেন করাচ্ছি, ইতিহাস ভূগোল ওভারঅল কিন্তু প্রশ্ন কমন এসছে অলরেডি। তো এটা মাথায় রাখো। এবং সায়েন্সের পার্টটা তো অবশ্যই। তো মাত্রাহীন রাশি নয়, মাত্রাহীন রাশি নয় হয়ে যাবে এখানে চাপ।
চাপের একটা ডাইমেনশন আমরা পাবো। আপেক্ষিক গুরুত্বে এটা একক নেই, কোন এটা একক আছে, বাট এটা মাত্রাহীন রাশি বলা হয়। বাষ্প ঘনত্বটাও একই আর কি। আচ্ছা, অ্যাকোয়াস্টিক্স হলো কি? অ্যাকোয়াস্টিক্স হলো কি? শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা, তাপ সংক্রান্ত বিদ্যা, চুম্বক ক্ষেত্র সংক্রান্ত বিদ্যা, নাকি আলো সংক্রান্ত বিদ্যা? বলো। আলো সংক্রান্ত বিদ্যা, যেটাকে বলা হয় অপটিক্স। এখানে তাপ সংক্রান্ত বিদ্যা হয় কি বলা হয়? থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যা বলা হয়। আচ্ছা, তো এখানে আমরা শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা, যেটাকে অ্যাকোয়াস্টিক্স বলবো। অপশন এ কারেক্ট আছে। কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়েছিল? অশোক মেহতা কমিটি, সরকারিয়া কমিশন, মৌলিক কর্তব্য কমিটি, শরণ সিং কমিটি। অপশন কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। শরণ সিং কমিটি অনুসারে 1976 সালে আমরা জানি মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? বলো। বর্তমানে ভারতে অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? সঠিক উত্তর হবে আর ভেঙ্কটরমণী। অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কোন রকম তোমার পার্লামেন্টের সদস্য না হয়েও যে কোনো পক্ষের আলোচনা সভায় তিনি বসতে পারেন বা উপস্থিত থাকতে পারেন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, যেটা কত নম্বর আর্টিকেল বা ধারাতে আছে? আর্টিকেল 368, 368 নম্বর ধারাতে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি বলা আছে। এবং সেই কনসেপ্ট আমরা নিয়েছি কোন দেশ থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন সি। একই রকম বিষয় মনে রাখবে, যেটা নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক নীতি এই ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। জার্মানি থেকে জরুরি অবস্থা সংক্রান্ত সময়ে কি করণীয় বা কি করতে হবে, কি করা হয়, সেগুলো নেওয়া হয়েছে। জরুরি অবস্থা। ধান গাছের লিপ স্পট রোগের জন্য দায়ী হলো ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, নাকি কোনোটি নয়? প্রত্যেকে অ্যান্সার করো। ধান গাছের লিপ স্পট রোগের জন্য দায়ী হলো কি? তো আমরা জানি যে ভাইরাস ঘটিত কিছু রোগ রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত এবং ছত্রাক আদ্যপ্রাণী ঘটিত বেশ কিছু রোগ রয়েছে। প্রাণী দেহে যেমন রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কুষ্ঠ, তারপর তুমি বলতে পারো যক্ষা, কলেরা, তাই তো? এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পাশাপাশি উদ্ভিদের ভাইরাস ঘটিত রোগ, টিএমভি রয়েছে, টোবাকো মোজেক ভাইরাস, পিএমভি, পি মোজেক ভাইরাস মটর গাছে ইত্যাদি। ধান গাছের লিপ স্পট রোগের জন্য দায়ী ছত্রাক। অপশন এ সঠিক আছে। নিচের কোনটি একটি জুপ্লাঙ্কটন এর উদাহরণ? জুপ্লাঙ্কটন অ্যান্ড ফাইটোপ্লাঙ্কটন। জলে যে সমস্ত ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে সেগুলোকে প্লাঙ্কটন বলা হবে। যেগুলো তার মধ্যে প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়বে সেগুলোকে বলা হয় জুপ্লাঙ্কটন। আর যেটা উদ্ভিদের মধ্যে পড়বে সেটাকে ফাইটোপ্লাঙ্কটন বলা হবে। তাহলে এখানে জুপ্লাঙ্কটনের এক্সাম্পল মনে রাখবে রটিফার, এটাকে আমরা জুপ্লাঙ্কটন বলতে পারি। আচ্ছা, প্লাঙ্কটন এদের কিন্তু কোনো গমনাঙ্গ থাকে না, এরা পরভোজী হতে পারে, এরা স্রোতে ভেসে যায়। ডায়াটম এটা একটা ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে পড়বে, ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, ঝিনুক এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বেনথস বলতে পারি। একটা জলের বাস্তুতন্ত্রে আমরা দেখি যে জলাশয়ের তলদেশে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদেরকে বেনথস বলি, যেমন ঝিনুক, শামুক, স্পঞ্জ এগুলো। পরমাণুর তিনটি কণার মধ্যে, পরমাণুর মধ্যে স্থায়ী কণা আছে কটি? তিনটি। কি কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এর মধ্যে কোনটি সবচেয়ে হালকা বলতে হবে? সবচেয়ে হালকা বলবো আমরা কাকে? ইলেকট্রনকে বলবো সব থেকে হালকা। তুলনামূলক সব থেকে ভারী নিউট্রন। একটু নিউট্রন প্রোটন প্রায় একই রকম ভর আর কি। আচ্ছা,
এবার কোশ্চেন হচ্ছে, কে ভারতীয় প্রিয়াম্বেলকে সোল অফ দ্য কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করেছিলেন? তো ভারতবর্ষের সংবিধানের সম্পর্কে বেশ কিছু মন্তব্য রয়েছে, এবং এখানে যেটা বলা হচ্ছে প্রিএম্বল। প্রিএম্বল মানে কি বলতো? এটা মানে প্রস্তাবনা। প্রস্তাবনা প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন মন্তব্য রয়েছে। ভারতবর্ষের যে 32 নম্বর আর্টিকেল রয়েছে সাংবিধানিক প্রতিবেদন অধিকার, যেটাকে ডক্টর বি.আর. আম্বেদকর সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। আর এখানে কি কোশ্চেন? এটা হচ্ছে প্রিএম্বল, অর্থাৎ প্রস্তাবনাকে বলেছেন এখানে ঠাকুরদাস ভার্গব। তো এটা মনে রাখবে যে কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন সংবিধানের প্রস্তাবনাকে? আর্নেস্ট বার্কার, সংবিধানের চাবিকাঠি। আচ্ছা, প্রস্তাবনা সম্পর্কে পলিটিক্যাল হরোস্কোপ মন্তব্য করেছেন কে এম মুন্সি, এবং সোল অফ দ্য কনস্টিটিউশন যেটা আমরা বললাম এটা বলেছেন ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন। কোন গ্রুপের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? বলো, অ্যান্টিজেন থাকে না কোন গ্রুপের রক্তে? বি, এবি, ও এবং বি। তো অ্যান্টিজেন, অ্যান্টিবডি দুটো বিষয় আছে। অ্যান্টিজেন থাকে না ও গ্রুপের রক্তে, এই জন্য এরা হচ্ছে সার্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারে। অ্যান্টিবডি থাকে না এবি গ্রুপের রক্তে, অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিবডি থাকে না, এই জন্য এরা সবার রক্ত নিতে পারে। সার্বজনীন গ্রহীতা বলা হয়। সার্বজনীন গ্রহীতা কাকে বলা হয় মনে রাখবে, সেটা হচ্ছে এটা। পাশাপাশি আমরা আরো এখান থেকে মনে রাখবো কোন বিষয়টা, রক্তের এই যে গ্রুপ, এর শ্রেণী বিভাগ কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। এবিও গ্রুপ, এবিও গ্রুপ আমরা বলি, এবিও গ্রুপের আবিষ্কারককে এবিও গ্রুপ বলা হয়। এর আবিষ্কারক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। ল্যান্ডস্টেইনার, এটা গেল। আচ্ছা, যদি রক্তে আরএইচ ফ্যাক্টর থাকে, আরএইচ ফ্যাক্টর মনে রাখবে, আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্ড উইনার, দুটো বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন। যদি আরএইচ ফ্যাক্টর থাকে কোন রক্তের গ্রুপের মধ্যে, তাহলে তবে সেটা হবে পজিটিভ। কি হবে? পজিটিভ, পজিটিভ ধরা হয়। অর্থাৎ ধরো তোমার রক্তের গ্রুপ বি প্রথমে আসলো, এবার বি পজিটিভ না নেগেটিভ কোশ্চেন থাকে, এবার আরএইচ ফ্যাক্টরটা টেস্ট করা হয়। আরএইচ ফ্যাক্টর যদি থাকে তাহলে তোমার রক্তের গ্রুপ হবে পজিটিভ, যদি না পাওয়া যায় তাহলে হবে নেগেটিভ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে? ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে? দ্বিপত্র, ত্রিপত্র, অর্ধচন্দ্রাকার, নাকি কোনোটি নয়? আচ্ছা, কপাটিকা মানে ধরো একটা পর্দা থাকে, অলিন্দ নিলয় এর মাঝখানে একটা পর্দা আছে, কারণ রক্ত কোন দিকে যাবে বা কোনটা কোন দিকে প্রবেশ করবে তার জন্য একটা ব্যারিকেড আর কি। তো ত্রিপত্র, তিনটে খাঁজ থাকে, সেটা ডান অলিন্দ ডান নিলয়। আর দ্বিপত্র থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে। তোমরা বলবে অর্ধচন্দ্রাকার কপাটিকা কার কার মধ্যে থাকে? আচ্ছা, তোমরা প্রত্যেকে
যারা নতুন আছো জেনে রাখো, আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা পেড কোর্স পাচ্ছ। যারা কানেক্ট আছো, যারা এখনো কোর্স নাওনি, হ্যাঁ, কোর্স নিয়ে টাকা লাগবে, কি হবে, লাভ হবে কিনা আদেও সন্দেহ আছো, আমাদের অলরেডি কোর্স চলছে এবং বেশ কিছু এক্সামও হয়েছে। এক্সামের ফিডব্যাক তোমরা দেখতে পারো, কি পরিমাণ তারা সেখান থেকে উপকৃত হয়েছে, সবার সামনেই আছে। তো WBB KP একটা নতুন ফাউন্ডেশন ব্যাচ আসছে আমাদের, পাশাপাশি এই ব্যাচগুলো চলছে এবং তোমরা এই অ্যাপের মধ্যে গিয়ে পেড কোর্সে যাবে, যে কোর্স তোমার প্রয়োজন সেটা তুমি পারচেস করতে পারবে। এবং ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কে আমরা বলি যে ফাউন্ডেশন ব্যাচ তোমরা যারা নতুন আছো অবশ্যই একবার নাও। কারণ কি, এখানে তোমার কম্পিটিটিভ এক্সামগুলো দিতে গেলে তোমাকে এই যে সিলেবাসটা আছে সেটা পড়ে পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে তোমার উচিত কি হবে, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিষয়ের ভালো করে বুঝে বুঝে পড়ে তারপর পরীক্ষা দিতে যাওয়া। তো সেই জায়গাটা এখানে করানো হবে। সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস থাকছে, বিষয়ভিত্তিক মক টেস্ট পাচ্ছ, লাইভ রেকর্ড ক্লাস এবং সোম থেকে শনি লাইভ ক্লাস। বিশেষ করে WBP এই যে ফাউন্ডেশনটা আমরা করাবো, প্রিলিমস এবং মেন্স উভয় কিন্তু কভার হবে। যেখানে কি কি সাবজেক্ট রয়েছে, জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড ইংলিশ। ইংলিশটা মেনে থাকে, তো সেটা যে নাম্বারই থাক তোমাকে তো পড়তে হবে এবং চাকরি পরীক্ষায় 1 নাম্বার মানে বিরাট ব্যাপার, তাই তো। তো সবগুলো মাথায় রেখে ক্লাসগুলো করানো হবে। যারা নতুন আছো, যারা নতুন ব্যাচ চাইছিলে, অবশ্যই যদি বলো স্যার WBP অন্য ব্যাচ, আমি অন্য পরীক্ষা দেবো PSC-র, তাহলে কি ব্যাচটা নেব? অবশ্যই নাও। কারণ কি, তুমি PSC পরীক্ষা দাও আর যে পরীক্ষা দাও, যদি জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, ইংরাজি বলো, সব একই থাকে। হয়তো নাম্বার ডিস্ট্রিবিউশনটা আপ ডাউন থাকে, কোথাও 40টা জিকে থাকে, কোথাও 25টা, কোথাও 30, কোথাও 50, এই কিন্তু স্টাইল, তাই তো। অর্থাৎ তোমাকে সাবজেক্টটা পড়তে হবে, সেখানে গিয়ে ইতিহাস পড়তে হবে, একই জিনিস পড়তে হবে, ভূগোল একই জিনিস। তাহলে একটা ফাউন্ডেশন ব্যাচ তুমি যদি পুরোটা ভালো করে কভার করো, তাহলে কিন্তু তোমার যে এক্সাম দেবে সেই এক্সাম তুমি পাস করবে, এটুকু আমি বলতে পারি জোর করেই। অর্থাৎ সিলেবাস তুমি যদি টোটাল কভার করো, সে তুমি যেখানেই পড়ো, সিলেবাসটা খুব ভালোভাবে যদি কভার করতে পারো, যে কোনো পরীক্ষা তুমি পাস করতে পারবে এবং তোমার সিলেকশনটাও হবে। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে সেটা আগে তুমি ভেবে নাও, তুমি কি চাইছো সেই অনুযায়ী প্ল্যান করো। এবং যদি মনে হয় যে আমাদের সঙ্গে প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে এটা, কোন ভ্রূণজ কলা থেকে রক্ত উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে মেসোডার্ম, অপশন সি। অ্যালুমিনিয়াম এর শেষ কক্ষের ইলেকট্রন হলো কত? বলো, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষের ইলেকট্রন হলো কত? 2, 6, 5, 3। সঠিক উত্তর কি হবে? 3, অপশন ডি। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কটা? অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন সংখ্যা আছে 13টি। প্রথম কক্ষ কে, এল, এম, এন, এইভাবে যদি আমরা দেখি, কে কক্ষে কটা থাকতে পারে? 2টি। এল কক্ষে 8টি, কটা হয়ে গেল? 10। পরের কক্ষে 3টি থাকবে। এটা বুঝতে পারছো কিভাবে এটা হয়, কোন কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? সূত্র হচ্ছে 2n²। যদি বলো কে কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে, তাহলে কি করতে হবে? 2n² করে দেখতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি দেখো, কে কক্ষ যদি বলো, কে কক্ষে n = 1, কে কক্ষে nটা 1 ধরা হয়, 2 × 1² মানে 2। আচ্ছা, এল কক্ষে 2 × 2² মানে হচ্ছে সর্বোচ্চ 8টা থাকতে পারবে। তাহলে এল কক্ষে 8টা দিয়েছি, টোটাল 13টা ইলেকট্রন। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, ব্যালেন্স 3টা। আচ্ছা, তোমরা বলো তো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একই রকম ধরো অক্সিজেন, অক্সিজেন এর শেষ কক্ষে ইলেকট্রন কটা আছে?
অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন কটা হবে বলো, তোমরা নিজেরাই ভাঙতে পারবে। অক্সিজেন এর ইলেকট্রন কটা? 8টা। তাহলে কিভাবে ভাঙবে? কে কক্ষে কটা থাকবে? 2টি। এল কক্ষে থাকবে, এল কক্ষে কটা থাকবে? এল কক্ষে থাকবে 6টি। এল কক্ষে থাকবে 6টি। 2 আর 6 8। যদি বলি আর্গন, আর্গন কটি থাকবে কোন কক্ষে? এগুলো জাস্ট তোমাদের ভয় পেলে হবে না। আর্গন, আর্গনের ইলেকট্রন কটা? এটা আগে জানতে হবে। 18টি। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো কিরকম আসবে? তাহলে 2 বসালে কে কক্ষে, কে এল এম এন, তাই তো? এইভাবে তুমি ধরো লিখলে, প্রথম কক্ষে 2টি, তারপরে 8টি, 8 আর 2 10, 18টি। শেষ কক্ষ এখানে এম কক্ষ, এখানে কটি থাকবে? 8টি থাকবে। একই রকম যদি ক্লোরিন করো, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17টি। এটা কে কক্ষে থাকবে? 2 8 আর এখানে 7। তাহলে সহজ বিষয় কিন্তু, হ্যাঁ, এইভাবে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাব। একক আয়তনে কোনো বস্তুর ভরকে কি বলা হয়? একক আয়তনে কোনো বস্তুর ভরকে কি বলা হয়? এটা ঘনত্ব বলা হয়, ডেনসিটি। ঘনত্বের এটা সংজ্ঞা। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটির? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটির? আল্ট্রাভায়োলেট রে, রেডিও ওয়েভ, এক্স রে, ইনফ্রারেড রে। তো এখানে আমরা সঠিক উত্তর বলবো রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ। এটা কিন্তু সব থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বড়। এটা কতদিনের হোমওয়ার্ক ছিল? গরমকালে ফ্যানের হাওয়া আরামপ্রদ, কারণ কি? আমরা জানি বাষ্পায়নের হার বৃদ্ধি হয়, বাষ্পায়নের ফলে শৈত্য তৈরি হয়। দেখো গরমকালে কি হয়? ঘাম হয়। ঘাম হলে এবার যদি তুমি ফ্যানটা ছাড়ো, দেখবে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই হাওয়া, মানে হওয়ার ফলে কি হবে? বাষ্পায়ন হবে। বাষ্পায়ন মানে কি? বাষ্প, বাষ্পটা তৈরি হয়ে সেটা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, এবং বাষ্পায়নটা হওয়ার সময় যে পরিমাণ লিনতাপ দরকার সেটা শরীর থেকে সংগ্রহ করে, ওই জন্য কিন্তু শরীরে একটা ঠান্ডা অনুভূতি হবে এবং যেটা আরামদায়ক। তেজস্ক্রিয়তা সিজিএস একক কি? এটা তোমরা হোমওয়ার্ক করো। আজকের ক্লাসের আলোচনা এখানে এন্ড করলাম। যারা কানেক্ট ছিলে তোমরা ক্লাস করতে থাকো রেগুলার, ঠিক আছে? পড়াশোনা করতে থাকো। আলটিমেট তোমার লক্ষ্য তো একটা চাকরি পাওয়া, যে তুমি আমাদের কাছে পড়ো আর যেখানেই পড়ো তুমি ভালো করে পড়তে থাকো, এটাই তোমার এখন টার্গেট হবে। এবং 2024 এখানে যে এক্সামগুলো আছে সামনে, এগুলো কিন্তু তোমাকে পাস করতেই হবে এবং এখানেই তোমাকে চাকরিটা নিতে হবে, ঠিক আছে? এই মেন্টালিটি সেট করে নাও। কে কি বলছে, কে কি বললো, ওসবগুলো মাইন্ড করলে হবে না। তুমি তোমার জায়গায় কিন্তু টার্গেটটা ফিক্সড রেখে দাও। অর্থাৎ চাকরি পেতে হবে যখন, তোমাকে পড়তে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, ওকে? এবং সৎ পথে থাকতে হবে, সততার সঙ্গে চলতে হবে, ওকে? তোমার যে নৈতিক দায়িত্ব কর্তব্য সেগুলো তুমি পালন করবে এবং পড়াশোনাটা করতে থাকো, দেখবে সব ঠিকঠাক হচ্ছে, ওকে? তাহলে এখানে আজকের সেশন আমি এন্ড করব। প্রত্যেকে যারা আছো দেখে রাখো দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি। এখানে ইউটিউবে ফ্রি ক্লাস হয় এবং TWS একাডেমিতে আমাদের অ্যাপে কিন্তু পেড কোর্স চলছে। যদি নিতে ইচ্ছুক হয় তুমি নেবে, অবশ্যই নেবে। এবং এখানে তোমরা কানেক্ট থাকো, প্রত্যেকটা ক্লাস কিভাবে কি হচ্ছে জানতে পারবে, ওকে? এখানে সেশনটা এন্ড করলাম। সেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে, ওকে? চলো তাহলে টাটা, বাই।